আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাইসা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুচরা কি করেছিল রাইসা কিছু অঙ্ক? জি স্যার, 2টা করেছিলাম, বেশি পাইনি বইয়ে। ইয়া করবা, সবসময় অঙ্ক করার জন্য বইয়ের শেষের দিকে যে বোর্ডের প্রশ্নগুলো আছে না, জি স্যার। বইয়ের শেষ দিকে এবার বোর্ডের যে কোশ্চেনগুলো আছে 16 সাল থেকে শুরু করে 2019 পর্যন্ত, 16, 17, 18, 19, মানে 15 থেকে আছে, 15 থেকে শুরু করে 19 পর্যন্ত প্রশ্ন আছে। তো ওইখানতে ওই বোর্ডের প্রশ্নগুলো থেকে খুঁজে খুঁজে করে ফেলবা। ঠিক আছে স্যার। ফার্স্ট পেপারেরও দেখবা। ওয়ালাইকুম সালাম লাবিবা, ভালো আছো? লাবিবা, তোমার এখানে কি নেটওয়ার্কের প্রবলেম করে? লাবিবা, হ্যাঁ যেটা বলছিলাম রাইসা, দেখবা বইয়ের শেষে বোর্ড কোশ্চেন আছে, বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসছে। তো ওই বোর্ড কোশ্চেন 15 সাল থেকে শুরু করে 19 সাল পর্যন্ত 8টা বোর্ডের প্রশ্নই আছে। এই প্রশ্নগুলো দেখে দেখে খুঁজে খুঁজে, যেগুলো খুচরা প্রদান আছে, 3 করা আছে, মানে যেগুলো পড়াইতেছি আর কি, এগুলো সলভ করে ফেলবা। তাহলে দেখবা অনেকটা আচ্ছা তোমার স্যার। ক্লিয়ার হয়ে জি যাবে। স্যার। ঠিক আছে। তো খুচরা নগদান ওইখানে অঙ্ক আছে, এই খুচরা নগদানগুলো যদি করো তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল, 3 করা করলে 3 করা ক্লিয়ার হয়ে গেল। আর ওইগুলো করতে গিয়ে যখন প্রবলেম হবে সেগুলো আমার সাথে শেয়ার করো, দেখবা ইনশাল্লাহ আর প্রবলেম থাকবে না। তো আজকে তো আমাদের নতুন অধ্যায় পড়ানোর কথা, তাই না? জি স্যার, রেও মিল করাবেন বলছিলেন। হ্যাঁ, রেওয়া মিল পড়াবো। বাকিরা জয়েন করলে তো শুরু করতে পারতাম, কিন্তু সবাই দেরি করে শুধু ক্লাস জয়েন করতে। এক একটা ক্লাস রেডি করতে অনেক সময় লাগে, ক্লাসগুলো তৈরি করতে। আমি যদি তোমাদের লাইভ করে ক্লাস করতাম তাহলে তো 40 মিনিটের ক্লাস 40 মিনিটই হয়ে যেত। তো যেহেতু তোমাদের বোঝার সুবিধার জন্য এগুলাকে আমি আবার পাওয়ার পয়েন্টে স্লাইড বানাই, অঙ্কগুলাকে আলাদা করে আবার মডিফাই করি। তো সেই হিসাবে এক একটা ক্লাস তৈরি করতে আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো এরপরে যদি কেউ ক্লাস না করে, ক্লাসে না আসে, তখন কষ্ট লাগে। এই যে অলরেডি আমাদের ক্লাসের প্রায় 3-4 মিনিট চলে গেল, এখনো অনেকে জয়েন করে নেই। আবার শুরু করবো নতুন অধ্যায়। তো নতুন অধ্যায় শুরুতেই যদি অ্যাবসেন্ট থাকে তাহলে পরে আইসা তখন আবার এটা বুঝতে অনেক কষ্ট হবে। মাত্র তোমরা এখন আসছো 2 জন। স্যার, সব 10টার ক্লাসে এরকমই হয়, লেট হয় খালি জয়েন করতে। অন্যান্য ক্লাসে তাড়াতাড়ি হয় মোটামুটি। এত এত 10টা বাজে ঘুম থেকে উঠতে পারে না? না স্যার, আমি তো পারি, অন্যদের পারতে কথা হবে, জানি না। পারতে তো হবেই, না পারলে তো হবে না। 10টা বাজে তারা ঘুম থেকে উঠবে না, তারা তো সারা জীবন কষ্ট করবে। কারণ হচ্ছে তোমার এত বেলা ঘুমানো যাবে না। জীবনের ম্যাক্সিমাম টাইম যদি তুমি ঘুমায় নষ্ট করো তাহলে কাজ করবা কখন? তোমাকে কাজ করতে হবে, শ্রম দিতে হবে জীবনে ভালো হইতে হলে, সুখী হইতে হইলে। ভোরে উঠা স্যার, ফজর। নওশিনের। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মরিয়ম। হ্যাঁ বলো, কি বলতেছিল রাইজ? স্যার, বলো। স্যার নওশিনের ওখানে নেট প্রবলেম হচ্ছে, এই কারণে ওই কথা বলতে পারতেছে না। হ্যাঁ, নৌসেনের কথা ডিস্টার্ব হচ্ছে, বুঝতেছি আমি, ওর নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ মরিয়ম, কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ফাইন। আজকে তো আমাদের নতুন অধ্যায় পড়ানোর কথা, বুঝছো তাই না? জি স্যার। ফাইন। চতুর্থ অধ্যায় পড়ানোর কথা ছিল স্যার। চতুর্থ অধ্যায় পড়ানোর কথা ছিল, ভেরি গুড। তো ঠিক আছে, আসো আমরা শুরু করে দিই। যারা আসবে তাদেরকে আমরা ধাপে ধাপে নিয়ে নিব। তো এখন আমরা শুরু করে দিচ্ছি। দেখো আমাদের আজকে পড়ানোর কথা হচ্ছে চতুর্থ অধ্যায়।
রেওয়া মিল। রেওয়া মিল ইংরেজি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। রেওয়া মিলকে ইংরেজিতে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। আমি একটা এই রেওয়া মিল সম্পর্কে একটা লেখা তোমাদের সামনে আমি এখানে তুলে ধরেছি। দেখো, রেওয়া মিল হচ্ছে তোমার ফার্স্ট পেপারের মধ্যে যত অঙ্ক রয়েছে সবচেয়ে সহজ একটা অঙ্ক রেওয়া মিল। আবার এই সহজ অঙ্কটার মধ্যে ম্যাক্সিমামদের ভুল হয়ে থাকে। যদিও এটা সহজ, আবার এটার মধ্যে ভুলও বেশি হয়ে থাকে। তো যাতে ভুল না হয় সেজন্যই আমরা প্রথম থেকে ভালো করে তোমরা এটা আয়ত্ত করার চেষ্টা করবো, যাতে আমাদের অঙ্ক করতে গেলে আর কখনো ভুল না হয়। রেওয়া মিলের ইংরেজি প্রতিশব্দ, বলো। তার লাস্টে যে ডেবিট ক্রেডিটটা মিলে না, সমান হয় না। হ্যাঁ, সেই কথাই বলছি। তো যাতে মিলে, যাতে কোনো সমস্যা না হয়, সেজন্যই আমরা প্রথম থেকে ভালো করে শিখবো। সবাই মনোযোগ দিবা, খেয়াল করবা, দেখবা ইনশাল্লাহ মিলে যাবে, সমস্যা হবে না। বলছিলাম রেওয়া মিলের ইংরেজি প্রতিশব্দ হলো ট্রায়াল ব্যালেন্স। স্যার, এই ট্রায়াল ব্যালেন্সের ট্রায়াল শব্দটা ওটা ফরাসি শব্দ, মানে ফার্সি ভাষা থেকে আসছে। ট্রায়াল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। লাইবা, সোহাগী, নেট কেন তোমাদের? স্যার স্যার, লেট হয়ে গেছে। হ্যাঁ একটু লেট লেট হয়ে লেট গেছে। করা যাবে না, লেট করা যাবে না। স্যার কি করাতেছেন নতুন চ্যাপ্টার? হ্যাঁ, নতুন চ্যাপ্টার রেওয়া মিল। রেওয়া মিল করাচ্ছে। হ্যাঁ, খেয়াল করো। তাহলে রেওয়া মিলের এই যে ট্রায়াল শব্দটা, এটা হলো ফরাসি শব্দ, এটা ফরাসি ভাষা থেকে আসছে। এই ট্রায়াল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষা করা বা যাচাই করা, কোনো কিছু টেস্ট করা, চেক করা, এটা ট্রায়ালের অর্থ। আর ব্যালেন্স এটা ল্যাটিন শব্দ। তাহলে দুইটা শব্দ, ফার্সি এবং ল্যাটিন, দুইটা শব্দ একত্রে মিলে হয়েছে আমাদের ইংরেজি শব্দ ট্রায়াল ব্যালেন্স, রেওয়া মিল। ব্যালেন্স শব্দটির অর্থ হচ্ছে দুপাল্লা বিশিষ্ট মাপযন্ত্র, মানে কোনো কিছু মাপা, পরিমাপ করা, অনুমান করা, তুলনা করা। দুই পাল্লা মানে দাড়ি পাল্লা যেটাকে বলি, দুই পাল্লা, দুই দিকে পাল্লা থাকবে, এটা দুইটা পাল্লার উপর ভিত্তি করে আমরা এটাকে সমান বলবো, এটা হলো ব্যালেন্স। এই ব্যালেন্স আর ট্রায়াল দুইটাকে একসাথে মিলে হয়েছে ট্রায়াল ব্যালেন্স। তো এটাকে যখন আমরা একটা সংজ্ঞা আকারে বা একটা যখন থিওরি আকারে লিখবো তখন বিষয়টা এরকম হয়। সুতরাং দুপাল্লা বিশিষ্ট মাপযন্ত্রের মাধ্যমে, শব্দটা যন্ত্রের, এটা বৈষণ্যর হবে, ও হয়ে গেছে বৈষণ্যটা। দুপাল্লা বিশিষ্ট মাপযন্ত্রের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, হিসাবের গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা বা যাচাই করার হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল। তো তোমরা জানো একটা লেনদেন যখন সংগঠিত হয় সর্বপ্রথম আমরা কোথায় লিপিবদ্ধ করি? বলতো, যখন কোনো লেনদেন সংগঠিত হয় সেই লেনদেনটাকে আমরা সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করি? জাবেদা। জাবেদায়। জাবেদায়, ভেরি গুড, জাবেদায়। মনে রাখবা, যখন কোনো লেনদেন সংগঠিত হয় আমাদের প্রথম কাজ এটা লেনদেন হইল কিনা তা শনাক্ত করা। এটা হচ্ছে হিসাব চক্রের প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা এটাকে লেনদেন কি না সেটা শনাক্ত করি। যখনই আমরা সিদ্ধান্ত নিই যে হয় এটা লেনদেন, তখন এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, দুইটা পক্ষ, ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ। এই ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ দুইটাকে ভাগ করে, ডেবিট পক্ষ আগে ক্রেডিট পক্ষ পরে, এভাবে তারিখের ক্রমানুসারে সর্বপ্রথম
যে বইয়ে লেনদেনকে লিপিবদ্ধ করা হয় সেই বইয়ের নাম হচ্ছে জাবেদা বই। সেই বইয়ের নাম হচ্ছে জাবেদা। তাহলে আমরা প্রথমে লেনদেনকে কোথায় লিপিবদ্ধ করি? জাবেদায়। একটা লেনদেনের মধ্যে পক্ষ থাকে কয়টা বলো তো? স্যার একাধিক। দুইটা পক্ষ থাকে। একাধিক। ও হ্যাঁ দুইটা। স্যার দুইটার পক্ষ থাকে না? দুইটা পক্ষ থাকে, হ্যাঁ দুইটা পক্ষ থাকে। এক পক্ষ হয় ডেবিট আর এক পক্ষ হয় ক্রেডিট। তো এটাও তোমরা জানো যে একটা লেনদেনের যত টাকায় ডেবিট হয় ঠিক সমান টাকায় ক্রেডিট হয়। যত টাকায় ডেবিট হয় সমান টাকায় কি হয়? ক্রেডিট হয়। এই যে ডেবিট এবং ক্রেডিট দুই ভাগে আমরা ভাগ করলাম জাবেদার মধ্যে, এই দুইটা ভাগ, দুইটা পক্ষ দুইটা ক্ষতি এনে চলে যায়। ডেবিট পক্ষ ডেবিট ক্ষতি একটা ক্ষতি এনে চলে যায়, ক্রেডিট পক্ষ আরেকটা ক্ষতি এনে চলে যায়। জাবেদার পরবর্তী যে ধাপ, জাবেদার পরবর্তী যে স্তর স্টেজ, তার নাম হচ্ছে খতিয়ান। তার নাম হচ্ছে কি? খতিয়ান। খতিয়ান। ফাইন। যেহেতু ডেবিট টাকা যত টাকা হয়, ক্রেডিট টাকা তত টাকা হয়, সেম টাকা হয়, আর সেই টাকা দিয়ে আমরা ডেবিট দিয়ে একটা খতিয়ান তৈরি করি, ক্রেডিট দিয়ে একটা খতিয়ান তৈরি করি। খতিয়ান তৈরি করার পরে মাসের শেষে খতিয়ানের যে ব্যালেন্স বা যে উদ্বৃত্ত সৃষ্টি হয়, বছরের শেষে বলো, মাসের শেষে বলো, মানে হিসাবকালের শেষে ওই খতিয়ানের যে উদ্বৃত্ত বা ব্যালেন্স সৃষ্টি হয়, একটা খতিয়ানের হয় ডেবিট ব্যালেন্স আর একটা খতিয়ানের হবে ক্রেডিট ব্যালেন্স। একটা খতিয়ানের হবে ডেবিট ব্যালেন্স আর একটা খতিয়ানের হবে কি? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স টাকা কি সমান হবে নাকি কম বেশি হবে? সমান হবে। সমান হবে। সমান হবে। ফাইন, ভেরি গুড। হ্যাঁ সমান হবে। যেহেতু জাবেদায় ডেবিটে যত টাকা হয়েছে ক্রেডিটে তত টাকাই হয়েছে, সুতরাং ব্যালেন্স গুলো সমান হবে। ডেবিট ব্যালেন্স যত টাকা হবে ক্রেডিট ব্যালেন্স তত টাকাই হবে। সেজন্য আমাদের এই লেখাগুলো জাবেদার মধ্যে ডেবিট লেখা, ক্রেডিট লেখা, জাবেদা থেকে খতিয়ানে আনার সময় ঠিক মতো এনেছে কিনা এটা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, হিসাবের এই গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের ডেবিট ব্যালেন্সগুলো ডেবিট দিকে, ক্রেডিট ব্যালেন্সগুলো ক্রেডিট দিকে লিখে উদ্বৃত্তের একটা তালিকা প্রস্তুত করা হয়। আমি কথাটা আবার বলছি, খতিয়ানের ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিট দিকে, ক্রেডিট উদ্বৃত্তগুলো ক্রেডিট দিকে লিপিবদ্ধ করে উদ্বৃত্তের যে তালিকা প্রস্তুত করা হয় সেই তালিকার নামই হচ্ছে রেওয়া মিল। আমার কথা বুঝছো না বুঝো নেই? জি স্যার। তাহলে রেওয়া মিল হচ্ছে একটা খতিয়ানের উদ্বৃত্তের তালিকা। রেওয়া মিলকে কোনো হিসাব বলা হয় না, রেওয়া মিল কোনো হিসাব নয়। রেওয়া মিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্তের তালিকা। আমার এতগুলো কথার মধ্যে তালিকা উদ্বৃত্তর, খতিয়ানের উদ্বৃত্তের তালিকা, স্যার। ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিট দিকে, ক্রেডিট উদ্বৃত্তগুলো ক্রেডিট দিকে লিপিবদ্ধ করে যে তালিকা প্রস্তুত করা হয় তার নামই হচ্ছে রেওয়া মিল। তাহলে আমার এই এতক্ষণের যে আলোচনার সারাংশ হচ্ছে এই যে আমরা এই তালিকাটা এজন্য তৈরি করি, তোমরা একটু আগে বলেছো যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত এবং খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্তগুলো সবসময় সমান হবে, কারণ যেহেতু জাবেদায় যত টাকা আমরা ডেবিট লিখি তত টাকাই আমরা কি লিখি? ক্রেডিট লিখি। এই কারণে আমাদের উদ্বৃত্তগুলো সমান হবে। আর তাই আমরা এই তালিকা তৈরি করে সমান হইল কি না, হইল কি হইল না, আমাদের লেখাগুলো ঠিক হয়েছে কিনা
ভুল লিখছি কিনা, জাবেদা থেকে খতিয়ান আনার সময় কম বেশি লিখছি কিনা, কোনটা বাদ পড়ে গেল কিনা, এই বিষয়গুলো যাচাই করার জন্যই মূলত রেওয়া মিল প্রস্তুত করা হয়। অর্থাৎ রেওয়া মিল তৈরি করা হয় হিসাবের শুদ্ধতা যাচাই করার জন্য। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। ফাইন, যদি বুঝে থাকো দেখো এখানে আমি এই কথাটাই লিখেছি, জাবেদা থেকে লেনদেন খতিয়ানভুক্ত করার পর, জাবেদা থেকে লেনদেন খতিয়ানভুক্ত করার পর কোনো ভুল ভ্রান্তি আছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা যে তালিকা প্রস্তুত করা হয় তাকেই রেওয়া মিল বলে। রেওয়া মিলের সংজ্ঞাটা সবাই বুঝছো? জি স্যার। রেওয়া মিলের 5 কলাম বিশিষ্ট ছক হয়ে থাকে। রেওয়া মিলের কলাম হয় 5টা, ঘর হয় 5টা। একটা ঘরের নাম হচ্ছে, প্রথম ঘরের নাম হচ্ছে ক্রমিক নং, প্রথম ঘরের নাম হচ্ছে ক্রমিক নং। তার পরের ঘরের নাম হচ্ছে হিসাবের নাম অথবা বিবরণও লেখা যায়। হিসাবের নামও লেখা যায়, বিবরণও লেখা যায়। বিবরণের লিখে। তার পরের ঘরের নাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠাও লেখা যায়, আবার সূত্রও লেখা যায়, সূত্র। তার পরের ঘরের নাম হচ্ছে ডেবিট টাকা, আরেক ঘরের নাম হচ্ছে ক্রেডিট টাকা। তাহলে জি ঘর স্যার। কয়টা? 5টা। কয়টা ঘর? 5টা। 5টা ঘর। প্রথম ঘরের নাম কি? ক্রমিক নং। ক্রমিক নং। তারিখ। তারিখ না, ক্রমিক নং। ওকে স্যার, ক্রমিক নাম। রেও মিলে তারিখের ঘর হবে না, হ্যাঁ, তারিখ লিখবো ওকে স্যার। অঙ্কের উপরে, রেও মিলে তারিখ হবে একটা অঙ্কের উপরে। তাহলে গড় হবে প্রথমে ওকে স্যার। ক্রমিক নং। প্রথম ঘরের নাম কি? তারপর হচ্ছে বিবরণ, ক্রমিক নাম। তারপর হচ্ছে তারপরের ঘরের খতিয়ান নাম পৃষ্ঠা। বিবরণ লিখতে পারবা অথবা হিসাবের নাম লিখতে পারবা। হিসাবের নাম বিবরণ লেখাও যাবে, হিসাবের নামও লেখা যাবে। তারপরের ঘরের নাম খতিয়ান পৃষ্ঠা, বা সূত্র। সূত্র। আর তারপরে ডেবিট টাকা, আর একটা হবে ক্রেডিট ক্রেডিট টাকা। টাকা। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। এই রেওয়া মিল করার জন্য প্রথমত তোমাকে যে জিনিস জানতে হবে, হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী বিভাগ শ্রেণীবিভাগ। শিখিয়েছিলাম এই প্রথম অধ্যায়ের শেষের দিকে। বলতো হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? মনে আছে? 5 ভাগে। 5 ভাগে। 5 ভাগে, অথবা আরেকটা বলেছিলাম আধুনিকে 5 ভাগে বলা যায়, অথবা 6 ভাগেও 6 ভাগেও বলা বলা যায়। যায়। 5 ভাগেও জি বলা স্যার। যায়, 6 ভাগেও কি বলা যায়। বলা যায়। আচ্ছা। তো সেটা কি কি? একটাকে বলি সম্পদ হিসাব। কি হিসাব? সম্পদ হিসাব। সম্পদ হিসাব। দায় হিসাব, তাই আয় হিসাব, দায় হিসাব। ব্যয় আয় হিসাব, ব্যয়, হিসাব। মূলধন মূলধন হিসাব, হিসাব, হিসাব। উত্তোলন হিসাব। উত্তোলন। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তো এই জিনিসগুলা, এই সম্পদ, ব্যয়, উত্তোলন, দায়, আয়, মূলধন। তোমাদেরকে ভাগগুলো আগেও বলেছি। এই যে হিসাবের ভাগ হচ্ছে 6টা। একটা হলো সম্পদ, দায়, আয়, ব্যয়, দায়, উত্তোলন। আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। আমি যে এখানে 2টা কালার ইউজ করেছি, দায়, আয়, মূলধন, মনে রাখবা এই দায় হিসাবে দায়ের সবসময় হয় ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আয় দায়, হিসাব, আয়, মূলধন এই তিনটাই। আয়ের সবসময় হয় ক্রেডিট ব্যালেন্স, আর মূলধনের হবে সবসময় ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমার সাথে বলো, আয়, দায়, মূলধন। আয়, দায়, মূলধন। আয়, দায়, মূলধন, তিনটা কোন ব্যালেন্স হবে? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। আবার সম্পদ, ব্যয়, উত্তোলন, সম্পদ, ব্যয়, ডেবিট উত্তোলন, ব্যালেন্স।
এই তিনটার হবে ডেবিট ব্যালেন্স। ডেবিট তিনটার হবে কি? ডেবিট ব্যালেন্স। কোন তিনটা ডেবিট ব্যালেন্স হবে? সম্পদ ব্যয় উত্তোলন। সম্পদ ব্যয় উত্তোলন সম্পদ ব্যয় উত্তোলন কি হবে? ডেবিট ডেবিট হবে। ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। কোন ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। আয় দায় মূলধন কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স। যেহেতু তুমি দুইটা ব্যালেন্স পেয়ে গেলা, একটা ডেবিট ব্যালেন্স, একটা ক্রেডিট ব্যালেন্স। আর একটু আগে আমরা সংজ্ঞার মধ্যে বলেছি ডেবিট ব্যালেন্স বসবে রেওয়া মিলের ডেবিটে, আর ক্রেডিট ব্যালেন্স বসবে রেওয়া মিলের ক্রেডিটে। বসায় ক্রেডিটে। আমরা তালিকা তৈরি করব। তার মানে সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা রেওয়া মিলের কোন দিকে বসবে? ডেবিট ডেবিট দিকে ব্যালেন্স। ডেবিট দিকে বসবে। কোন দিকে বসবে? ডেবিট দিকে। ডেবিট দিকে ডেবিট দিকে। যেহেতু তিনটা ডেবিট ব্যালেন্স, কোন তিনটা? সম্পদ সম্পদ ব্যয় আর উত্তোলন। উত্তোলন। যেহেতু তিনটা ডেবিট ব্যালেন্স, সুতরাং তিনটা রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। আর জি স্যার। আয় দায় মূলধন এই তিনটা ক্রেডিট ব্যালেন্স, সুতরাং ক্রেডিট দিকে। রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে? তুমি যদি জি স্যার। জি স্যার। ডেবিট আর ক্রেডিট দিকে রেওয়া মিলে বসাইতে পারো, তাহলে তোমার রেওয়া মিল কোনোদিন ভুল হবে না। এখন প্রশ্ন হইল, তুমি প্রশ্ন যদি করো এইভাবে, স্যার আমি তো জানলাম যে সম্পদ ব্যয় উত্তোলন তিনটা ডেবিট, ঠিক আছে মুখস্থ করলাম। আয় দায় মূলধন এই তিনটা ক্রেডিট, এটাও মুখস্থ করলাম, কিন্তু সম্পদ কারকে আমি হিটে জানি না, ব্যয় কোন টাকা আমি তো হিটেই চিনি না, তাহলে আমি কেমনে বসাবো? সেজন্য স্যার বুঝলাম না, আরেকবার বলেন। না, আমি আবার বলছি, হ্যাঁ খেয়াল করে শোনা। তাহলে আমি যেমন বললাম তোমাকে, আয় দায় মূলধন তিনটা কোন দিকে বসবে? সম্পদ দিকে। ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট দিকে বসবে। হ্যাঁ। কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে এখন আমি বললাম আয় দায় মূলধন ক্রেডিট, তুমি কইলা স্যার আমি আয় কোনটা হেঁটে চিনি না, তাহলে বসানো যাবে? না। বসানো না যাবে স্যার। না। তাহলে আগে আয় চিনতে হবে, আয় কোনটা কারে কয়। আমি তোমাদের জন্য একেবারে সহজ ভাষায় কিছু সংজ্ঞা বলেছি। এই সংজ্ঞাগুলো তোমরা খেয়াল রাখবা। যেমন প্রথমে বলেছি সম্পদ। হ্যাঁ, দেখো সম্পদের একটা সংজ্ঞা বলেছি। তুমি তোমার লাইফে, তোমার জীবনে, তোমার সামনে যত জিনিস তুমি দেখেছো, এগুলো এই সংজ্ঞার সাথে মিলাইবা। মিলাই তুমি উত্তর তুমি 10টা করে মিলাই লিখবা, যে তোমার চোখের সামনে যা দেখছো তুমি এই পর্যন্ত 10টা মিলাই লিখবা এই সংজ্ঞার মধ্যে কোনটার মধ্যে পড়ে। যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে কোনো উপাদান যার আর্থিক মূল্য আছে এবং ওই উপাদানটি হতে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান এক বা একাধিক হিসাবকালে সুবিধা ভোগ করতে পারে, এক বা একাধিক হিসাবকালে সুবিধা ভোগ করতে পারে, তাকে সম্পদ বলে। এক কথায় যা থেকে ভবিষ্যতে সুবিধা ভোগ করা হবে তাই সম্পদ। যা থেকে কখন সুবিধা ভোগ করব? ভবিষ্যতে। ভবিষ্যতে সুবিধা ভোগ করবো, এটার নাম কি? সম্পদ। সম্পদ। এবার তোমাকে আমি যদি বলি, তাহলে তুমি বলো, তুমি যে আমি তো ব্যবসার চিন্তা করে কথা বলি, ব্যবসার দিক থেকে যদি বলি, তাহলে তুমি বলো ব্যবসার মধ্যে যে একটা ঘর নেওয়া হলো, ঘর করা হলো বা বিল্ডিং করা হলো, এই বিল্ডিংটা কি এই সংখ্যার মধ্যে পড়ে? জি স্যার হবে। সম্পদে পড়ে। সম্পদের মধ্যে পড়ে। আচ্ছা, ব্যবসার মধ্যে যদি একটা চেয়ার বা টেবিল কিনে, এটা কিসের মধ্যে পড়বে? এটাও সম্পদ। এটা সম্পদের মধ্যে পড়ে। কেন সম্পদের মধ্যে পড়ে? কারণ স্যার এটি আসবাবপত্র দীর্ঘ সময় সেবা পাবো, তাই সুবিধা পাবো। মানে সুবিধারা ভবিষ্যতে পাবো। সুবিধারা কি? জি স্যার, ভবিষ্যতে পাবো। এই জন্য এটা সম্পদের মধ্যে পড়ে। পরে। এখন মনে করো ব্যাংকে টাকা জমা আছে, এটা কিসের মধ্যে পড়ে? সম্পদ। সম্পদ সম্পদ, কারণ এটাকে আমি কি ভবিষ্যতে ব্যবহার পাবো। করতে পারবো। এই জন্য আমরা সম্পদ। একজনের কাছে বাকিতে মাল বিক্রি করেছি, টাকা পাই নাই, টাকাটা কখন পাবো? স্যার ভবিষ্যতে। কিসের মধ্যে পড়ে? দেনা স্যার দায়।
সম্পদের মধ্যে পড়ে। কিসের সম্পদ। মধ্যে পড়ে? সম্পদে। সম্পদ। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার জি বুঝতে স্যার। বুঝছি। তুমি এবার তোমার নিজের জীবনের মধ্যে আসো। তুমি একটা ডায়মন্ডের নেকলেস কিনেছো 1 লক্ষ টাকা দিয়া, ওরে বাবা কিনা সুন্দর করে তুমি হাতে সিন্ধুকে ভরে রাখছো। কেন রাখছো সিন্ধুকের মধ্যে? কারেন্টে হারায়। খুবই যাতে চুরি না হয়। চুরি না হয়। ভবিষ্যতে কি করবা? বিয়ের কোনো পার্টিতে গেলে করবো। পড়ে যাব। তাহলে এই নেকলেস কিসের মধ্যে পড়ে? সম্পদ। অনুষ্ঠানে সম্পদ। সম্পদের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? সম্পদ। সম্পদ। তুমি একটা ইন্ডিয়ান একটা লেহেঙ্গা কিনেছো 30,000 টাকা দিয়া, কিনে রেখে দিছো শোকেজে যত্ন করে আলমারিতে। স্যার ঢাকার বইলেন না এগুলা নিয়ে লোভ লাগতেছে। আগ্রহ বাড়তে হবে তো, স্বপ্ন দেখতে হবে। ব্যবসায়ী মানুষ, কমার্সে পড়ে তো বড় বড় স্বপ্ন দেখতে হবে, কোটি কোটি টাকা স্বপ্ন দেখতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কিসের মধ্যে পড়ে? সম্পদে। সম্পদের মধ্যে সম্পদ। পড়ে। আচ্ছা, এবার আসো দায়। দায় হচ্ছে কারবারের সম্পদের উপরে তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয়। কারবারের সম্পদের উপরে তৃতীয় পক্ষের দাবিকে কি বলা হয়? দায় তোমাকে বলা আগে জানতে হবে, তৃতীয় পক্ষটা কার আগে চিনতে হবে। আমি বললাম তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে, তৃতীয় পক্ষে আমি চিনি না। তুমি বলো আমাকে, কারবারের মধ্যে প্রথম পক্ষকে? প্রথম পক্ষ হচ্ছে বিজনেসটা। হ্যাঁ, ক্রেতা। ক্রেতা। না স্যার ব্যবসাটাই প্রথম পক্ষ। বাকিরা বলো, অন্যরা বলো, কথা বলো। মরিয়ম, ফাতেমা, রাইসা, প্রথম পক্ষকে? এই যে লাবিবা, লামিশা, তাসফিয়া, তোমরা কথা বলো। বলো এখানে প্রথম পক্ষ, কারবারের মধ্যে প্রথম পক্ষ কে? স্যার মালিক। মেয়েরা, হ্যাঁ মালিক। আচ্ছা মেয়েরা ভুল বলো না, ভুল বলো, অসুবিধা কি? স্যার তো কম্পিউটার জুমে পড়ে গেছে, মারতে পারবে এখন? চাইলেই মারতে পারবে? ভুল করে বলো, অসুবিধা কি? ক্লাসে হইলে না স্যারে বেত নিয়ে আসতে পারে, মারতে পারে, একটা সম্ভাবনা আছে। স্যার আপনি কি মারেন ক্লাসে? ও দরকার হলে মারতে হবে না, প্রয়োজন হইলে। আল্লাহ গো। যদি না পড়ো, পড়াশোনা না করলে মারতে হবে না? স্যার তাহলে মার স্যার খাবো প্রথম পক্ষ মেবি আমি শিওর না যে মালিক প্রথম পক্ষ ফাইন, এই তো সুন্দর বলেছো। বলো বলো, ভুল হোক বলতে থাকো। বললাম মালিক প্রথম পক্ষ হলো মালিক আচ্ছা, আর দ্বিতীয় পক্ষ? মুনতাহা আমার নাম মমতা, আমি বুঝতে পেরেছি মমতা, তুমি বলেছো। দ্বিতীয় পক্ষ কি? জি স্যার কি দ্বিতীয় আরেকবার পক্ষ, বলেন দ্বিতীয় পক্ষ কে? দ্বিতীয় পক্ষ? স্যার দ্বিতীয় পক্ষ ক্রেতা। যে ভোগ ভোগ করবে। আচ্ছা, আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি মরিয়ম, তুমি ল্যাব থেকে বের হয়ে গেছিলা। এবার শোনো, আমি স্যার আবার কি কোশ্চেনটা বলা যাবে? এক কোশ্চেনটা ছিল কারবারের মধ্যে। আমি একটা কথা বলেছি এখানে, যে কারবারের সম্পদের উপরে তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয়। তো তৃতীয় পক্ষ যদি চিনতে হয়, তাহলে আগে চিনতে হবে প্রথম পক্ষকে। কারবারের মধ্যে প্রথম পক্ষটা কেডা? স্যার আমি নিজে, তুমি নিজে। মানে তুমি আমি ব্যবসা করছি স্যার, তো আমি নিজে না। নিজে তুমি মালিক নাকি? জি স্যার, মানে মালিক আর কি। মালিক, আচ্ছা। যাক, সবাইকে ধন্যবাদ, তোমরা যা বলেছো অনেকের হয়েছে, অনেকে কাছাকাছি গিয়েছো। চেষ্টা করতে হবে। আমার কথা হচ্ছে ভুল হোক, ভুল করে স্যার বলবা। এটার অ্যানসারটা কি? হ্যাঁ আমি বলে দিব, এক্ষুনি বলে দিব। কারবারের প্রথম পক্ষ হচ্ছে কারবার নিজে। কারবার, কারবার হলো প্রথম পক্ষ। আমার হইছে কারবার হচ্ছে কি? প্রথম পক্ষ। প্রথম পক্ষ। মালিক হচ্ছে দ্বিতীয় পক্ষ। মালিক হচ্ছে দ্বিতীয় পক্ষ। তাহলে কারবার হলো কি? প্রথম পক্ষ। মালিক হচ্ছে দ্বিতীয় পক্ষ। মালিক হচ্ছে কি? দ্বিতীয় দ্বিতীয় পক্ষ। পক্ষ। কারবার আর দ্বিতীয় পক্ষ কারবার আর মালিক ছাড়া দুনিয়ার সবাই তৃতীয় পক্ষ। জি স্যার। কারবার আর মালিক ছাড়া বাকি সবাই কি? তৃতীয় পক্ষ। আমার মনে করে বুঝতে পেরেছো আমি যা বলেছি? তৃতীয় পক্ষ হ্যাঁ, তাহলে কারবার হচ্ছে এখানে প্রথম পক্ষ, মালিক হচ্ছে
দ্বিতীয় পক্ষ, আর সবাই হচ্ছে কি তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ। এখন আমার এবার তোমরা এবার মিলাইবা কারবারের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি। কারবারের মধ্যে যে সম্পদ আছে, মালিক আর কারবার ছাড়া অন্য মানুষের দাবি কখন হবে? জি স্যার। এই যে তৃতীয় পক্ষের দাবি বলেছি, তৃতীয় পক্ষের দাবি, তো কারবারের সম্পদের উপরে মালিক ছাড়া অন্য মানুষের দাবি হবে কখন? কিভাবে দাবি হইতে পারে? স্যার যখন পণ্যটা কিনতে যাবে। কিনতে গেলে কি তার দাবি সে দাবি করতে পারবে? না স্যার, মানে যখন মানে লেনদেনটা হবে না, তো সেক্ষেত্রে আমি বুঝতেছি কিন্তু বুঝাইতে পারতেছি। আচ্ছা আমি বলি। সে ভোগ করবে কখন? হ্যাঁ বলো ফারজানা, কি বলছিলা? স্যার সে ভোগ করবে বা যে সময় তার চাহিদা পূরণ করতে পারবে। আচ্ছা ফাইন। আচ্ছা এবার আমি বলি, খেয়াল করে শোনো। তোমাদের একটু আগে বলেছি যে তোমার ঘরে তোমার একটা ডায়মন্ডের নেকলেস কিনেছো, কিনে তুমি সিন্ধুকে রেখেছো। এই নেকলেসের উপর কার দাবি থাকবে? তোমার দাবি থাকবে। আমার। তোমার দাবি থাকবে। অন্যের দাবি তখনই থাকবে, তুমি ছাড়া অন্য লোকের দাবি তখনই থাকবে। মনে করো তুমি ডায়মন্ড ওয়াল থেকে এটা বাকিতে কিনেছো। কেমনে কিনেছো? ও হ্যাঁ স্যার, কেমনে কিনেছো? মনে পড়ছে। বাকিতে। তো বাকিতে কিনলে এই ডায়মন্ডের, মনে করো ডায়মন্ড ওয়ার এই নেকলেসের দাম হচ্ছে 1 লাখ টাকা। মনে করো তুমি 60,000 টাকা দিয়েছো, 40,000 টাকা বাকি আছে। তো এই নেকলেসের উপর তোমার অধিকার কি পুরো 1 লাখ টাকা অধিকার তোমার হয়েছে? না। তোমার অধিকার হয়েছে কয় টাকার? 60,000 টাকার। তোমার অধিকার কয় টাকা? 60,000। আর বাকি 40,000 টাকা এখনো ওই দোকানদারের অধিকার রয়ে গেছে, কারণ তুমি তো পুরো টাকা দেও নাই। তার মানে তুমি যদি কারো কাছে ঋণী থাকো, সেই ঋণের জন্য তোমার সম্পত্তির উপর ওই লোকের কি থাকবে? অধিকার থাকবে, দাবি থাকবে। অধিকার থাকবে, কথা মানে বুঝতে পেরেছো? পাওনাদার আর কি। কথা বুঝতে পেরেছো? পাওনাদার তো আমার দায়। হ্যাঁ হ্যাঁ দায়। তার মানে কারবার যদি কারো কাছে ঋণী থাকে, সেটাকেই দায় বলা হয়। অর্থাৎ ওই লোক আমার সম্পদের উপর দাবি করতে পারবে, অধিকার করতে পারবে যে আমি আপনার কাছে এত টাকা পাই, এত টাকার সম্পদ আমাকে দিয়ে দেন। সুতরাং এটি বলা হয়েছে কারবারের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি বা অধিকারকে বলা হয় দায়। কথা বুঝতে পেরেছো? জি স্যার। অর্থাৎ সেবা প্রদান করার বাধ্যবাধকতাকে দায় বলা হয়, যে তুমি সেবা প্রদান করতে বাধ্য, তুমি দিতে হবে, তুমি দায়ী, এটা তোমার দায় বলা হয়। আর আয় হচ্ছে সেবা প্রদান করাই হলো আয়। কাউকে সেবা দিলে এটি আয় হলো। সেবা দিলে এটা এই বিষয়ে তোমাকে আরো আগেও আলোচনা করেছি। তুমি কাউকে কাজ করে দিলা, পণ্য দিলা বা সেবা দিলা, এটা তোমার জন্য আয় হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। এবার ব্যয় বা খরচ। সম্পদের ব্যবহৃত বা ভোগকৃত অংশই হলো ব্যয়। সম্পদের ব্যবহৃত বা ভোগকৃত অংশই হলো ব্যয়। যেমন মনে করো তুমি যে নেকলেসটা কিনেছো 1 লক্ষ টাকা দিয়া, তুমি মনে করো 3 বছর ব্যবহার করেছো বা 3 মাস ব্যবহার করেছো। মনে করো 3টা পার্টিতে গেছো, যাওয়ার পরে এটা কিনছো 1 লাখ টাকা দিয়া। বর্তমানে এটার বাজারে দাম আছে মনে করো 90,000 টাকা। কয় টাকা? 90,000। তাহলে তুমি ব্যবহার করছো কয় টাকা? 10,000। 10,000। যেটা ব্যবহার করে ফেলেছো, ভোগ করে ফেলেছো, এটা হচ্ছে খরচ, এটা হচ্ছে ব্যয়। ঠিক আছে? অর্থাৎ জি স্যার। সম্পদের অতিবাহিত অংশ, যেটা অতিবাহিত হয়ে গেছে, যেটা আর কখনো ফিরে আসবে না, এটা হচ্ছে খরচ, এটা হচ্ছে ব্যয়। এবার বলো মূলধন। কারবারের মালিক কর্তৃক বিনিয়োগকৃত অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সবকিছুই মূলধন। অর্থাৎ মালিক যদি কারবারকে টাকা দেয়, সম্পদ দেয় বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যাই দিবে, শর্ত হলো যদি মালিক দেয়, মালিক কর্তৃক বিনিয়োগকৃত, মালিক দিলে হবে মূলধন। আর মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে নগদ অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো কিছু গ্রহণ করলে তাই হবে উত্তোলন। অর্থাৎ মালিক যদি কারবার থেকে নিয়ে যায় তার ব্যক্তিগত কাজের জন্য, ব্যক্তিগত প্রয়োজনে, সেটাকে বলা হবে উত্তোলন। উত্তোলন। আমার মনে হয় তোমরা হিসাবের 6টা সংজ্ঞা বুঝতে পেরেছো। জি স্যার। তোমাদের জন্য কিন্তু এটা হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসের জন্য। এই যে পিছনের এইটা, এই সংজ্ঞা,
এই 6টা হিসাবের যে সংজ্ঞা বলেছি এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর রেওয়া মিল করার স্লাইড জন্য গুলো আরেকবার দিবেন, স্ক্রিনশট দিয়ে নিব। আমি তো তোমাদের শেয়ার দিয়ে তোমাদের প্লে লিস্টে দিয়ে দেবো এবং তোমাদের গ্রুপে দিয়ে দেবো। যাও নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। এটা হচ্ছে সংজ্ঞাটা, জি স্যার। এটা হিসাবের শ্রেণী বিভাগটা। তারপরে এটা হচ্ছে হিসাবগুলোর সংজ্ঞাগুলো। এবার দেখো আমি কতগুলো হিসাবের নাম তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, তোমরা এগুলো এই নামগুলো ভালো করে পড়বা। দায় হিসাব, এগুলাকে দায় বলা হয়। এই যে এখানে যে 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 লিস্ট দেওয়া আছে এগুলো হচ্ছে দায়, এগুলো হচ্ছে আয়। যখন এগুলো চিনবা কোনটা দায় কোনটা আয় কোনটা উত্তোলন, তাহলে তুমি রেওয়া মিলে ঠিক মতো লিখতে পারবা, কোনটা কোন দিকে যাবে এটা লিখতে পারবা। এই দায়গুলো, দায় কোন দিকে বসবে রেওয়া মিলের বলো তো দেখি, দায় কোন দিকে বসবে? ডেবিট দিকে। ফারজানা কি বলো তুমি? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। আয় কোন দিকে বসবে? ডেবিট দিকে। স্যার ক্রেডিট আবার দিকে। কয় ডেবিট দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। আয় দায় মূলধন কোন দিকে বসে? স্যার ক্রেডিট দিকে। ক্রেডিট আর এগুলা বসবে ক্রেডিটে, এই জন্য নামগুলা মুখস্থ করবা। এগুলা দায়, এগুলা ক্রেডিট। আয় ক্রেডিট, মূলধন ক্রেডিট। উত্তোলন কোথায় বসবে? উত্তোলন স্যার ক্রেডিটে। উত্তোলন ডেবিট। উত্তোলন ডেবিট। ওর মাথা গেছে। ফারজানার কি হয়েছে? আর জানা উল্টা স্যার পড়া উত্তোলন না ডেবিট। নাস্তা করে নাই, ফালতু নাস্তা খায়নি রে। স্যার নাস্তা আমিও তো করি নাই। স্যার নাস্তা তো আমরা কেউই আমিও। করি নাই। খাই আমিও করিনি। খাই রে। জি স্যার। এই জন্য তোমাদের সবার পেটে এখন ক্ষুধায় স্বর্গরাজ্যে বাস করতেছে। আসলেই স্যার। স্যার সমস্যা নেই, আমরা আমি মূলত সব ক্লাস শেষ করে একবার 1টা বাজে নাস্তা খাই। তাই আমিও। তুমি তো বড় লোকস এই- মানুষ। এই খাইতে খাইতে পেটে গ্যাস্ট্রিক বানাইবা, এরপরে কেবল স্যার আমার তো পেট ব্যথা করে, আমি তো ক্লাস করতে পারবো না, ছুটি লাগবে। ইচ্ছে করে না ক্লাসের মাঝখানে। সকালে খেয়ে নিবা, ক্লাসের আগে অল্প করে খেয়ে নিবা। দেখো না, আমি যখন আগের ক্লাসে ছিলাম কলেজে, বুঝছো তো, আমার এই কলেজে ক্লাস শুরু হইতো সকাল 7:30টায়। তো মেয়েরা প্রায় নাস্তা না খেয়ে আসতো, তো গার্ডিয়ান অনেক সময় কমপ্লেন করতো। তা আমি কি করতাম, প্রতিদিন সবার টিফিন বক্স চেক করতাম যে কলেজে বই আনার পরে আগে টিফিন নিয়ে আসতে হবে, ঠিক আছে? খাবার নিয়ে আসতে হবে বাসা স্যার থেকে। আপনি কি আমাদেরও টিফিন বক্স চেক করবেন যে আনছি কিনা? তো এখন তোমাদেরও শুরু আল্লাহই করতে হবে জানে। না খাইলে, এবং টিফিন বক্স চেক করবো আর একজনের কাছ থেকে মাঝে মাঝে খেয়ে নিবো, তাহলে আমারও খাওয়া হয়ে যাবে। প্রবলেম সেটা নাই। অনেক ভালো লাগে বাট কিন্তু। সমস্যা হচ্ছে যে টিফিনকে আনবো কিনা। অবশ্যই আনবা, টিফিন নিয়ে আসবে না, সারা না খেতে গেস্টিক হবে তো বোকা মেয়েরা। আর এখন গেস্টিক হয়ে গেছে, পরে সারা জীবন কষ্ট করতে হবে। স্যার সমস্যা নাই, আপেল সিডার ভিনেগার খেলে ঠিক হয়ে যাবে। ভিনেগার খেলে স্যার গেস্টিক যে বাড়া আরেকজনের হয়। কাছে দেখো জি পরে স্যার। স্যার তো আপেল এরকম সিডার করা খেলে। যায় না যে স্যার আমাদের কলেজে একটা ক্যান্টিন। ক্যান্টিন তো কলেজে থাকবে, কলেজে যে ক্যান্টিন থাকে, শোনো কলেজে এসে তোমরা কি খাও? গেস্টিকের আরেকটা কারখানা খাও, হয় ফুচকা খাও, হয় ঝালমুড়ি খাও। না স্যার, না স্যার আমি এগুলো খাই না। এই ফুচকা ঝালমুড়ি যারা মিছা কথা। খায়, তারা তো মনে করো স্যার গেস্টিক সত্যি কথা স্যার, আর স্যার কসম স্যার আমি এগুলো একটুও খাই না। ঠিক আছে। স্যার এই আমি জন্য একটু উল্টা মানুষ, আমি মুড়ি তারপর আচার এগুলো দেখতে পারি না স্যার দু চোখে। ফাইন, এগুলা খাইলে হয় কি গ্যাস্ট্রিক আরো বেড়ে যায়। এই জন্য মায়ের হাতে রান্না করা খাবার নিয়ে আসবা সকালবেলায়, রুটি, নুডলস বা চারটা ভাত যা আছে নিয়ে আসবা। আর হ্যাঁ স্যার খেয়াল আমার মাই মা নেই। এদিকে অনেক ভালো স্যার, সকালবেলা একটা গাট্টি করে নাস্তা দিয়ে দেয়। ফাইন, ভেরি গুড। তারপরে নুডলস, এটা ভালো। রুটি, সবজি। আমি চেক করব মাঝে মাঝে নিজেকে, আমিও খেয়ে নেবো, দেখবো অসুবিধা নেই। স্যার সেটা সমস্যা নেই, আপনি খাইলে আমার সুবিধা হবে। দেখো এই পরে দেখো, জি খালি স্যার আমাদের খেতে হবে না। পরের স্লাইডে দেখো সম্পদ হিসাব। এই সম্পদ কোথায় যাবে রে অমিলের? সম্পদ ডেবিট। ডেবিট যাবে। স্যার সম্পদ ডেবিট। ডেবিট স্যার দেখো, শুধু আয় দায় আর মূলধন এই এটা তিনটা credit। ক্রেডিট আর বাকি সবকিছু ডেবিট হবে। ডেবিট দেখো এই নামগুলো মুখস্থ করবা। এই যে স্থায়ী সম্পদ, এইটা হলো এইগুলো স্থায়ী সম্পদ। এই লাইনটা অস্পর্শনীয় সম্পদ, এটাকে বলা হয় চলতি সম্পদ। মানে কোনটা কোন ধরনের সম্পদ আমি একেবারে ভাগ করে দিয়েছি। দেখো ক্লাসটা শেষ হয়ে যাবে, সময় আছে মাত্র 1 মিনিট, আমি স্লাইডগুলো দেখাই দিচ্ছি তোমাদেরকে, তোমরা এগুলো পড়বা। এগুলা ব্যয়, জি স্যার। মুনাফা জাতীয় ব্যয়, এটা প্রত্যক্ষ ব্যয়, এটি পরোক্ষ ব্যয়, এটা পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, অপরিচালন আয়,
পরিচালনায় তোমরা এগুলো সবগুলো পড়বা, হ্যাঁ, স্লাইডগুলো থেকে। জি স্যার এগুলো পারলে ইনশাল্লাহ তোমার রেওয়া মিলে ভুল হবে না, তোমাদের রেওয়া মিলে আর কেউ শিখাইতে হবে না ইনশাল্লাহ। তোমরা এগুলো ভালো করে বাসায় পড়বা। ওকে স্যার। আমি জিজ্ঞেস করবো তোমাদেরকে এগুলো প্রশ্নগুলো। তো ঠিক আছে, ক্লাস এক্ষুনি বন্ধ হয়ে যাবে। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।